আমরা থানা মাদক প্রতিরোধ এবং নির্মূল সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সেলিম হিসাবে মঞ্চে উপবিষ্ট সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আশেপাশে বাসা বাড়িতে যারা শুনছেন, রাস্তাঘাটে দোকানপাট থেকে যারা শুনছেন, সেই সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট সম্মানিত দর্শক মণ্ডলী, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা এবং আপামর জনগোষ্ঠী এবং এই ডেমরা এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি সত্যিই মুগ্ধ, অভিভূত আজকে যে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে আমার পূর্বে যারা বক্তব্য দিয়ে গেলেন তাদের বক্তব্য শুনে চমৎকার মাদক সম্পর্কে তাদের অগাধ জ্ঞান আমি লক্ষ্য করেছি। অত্যন্ত গোছানো এবং গঠনমূলক বক্তব্য তারা দিয়েছে। আমার বিশ্বাস তাদের যে বক্তব্য ছিল, তাদের যে রসদ ছিল, তাদের কথা বলার যে এক্সপ্রেশন ছিল এবং তথ্যপত্র ছিল, আমার মনে হয় আপনারা সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি তার সঙ্গে সামান্য কিছু যোগ করব মাত্র। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সংঘের, এই সমিতির সকল সম্মানিত ব্যক্তিবর্গকে, যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, সংগঠক আছেন, কর্মী ভাই বোনেরা আছেন, সবাই। কারণ তারা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন, সময় উপযোগী একটা উদ্যোগ নিয়েছেন। এবং আমি এখানে আসার আগে যেখানে আমাকে বসানো হয়েছিল সেখানে ওনাদের সঙ্গে কথা বলছিলাম। এনাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মাদক নির্মূল করা, মাদক নিয়ন্ত্রণ করা, কিংবা মাদকের বিরুদ্ধে ভালো কিছু একটা করা। আমিও মনে করি যে আপনারা যে কাজে হাত দিয়েছেন, যে উদ্যোগ নিয়েছেন, এটা সফল হবে এবং হবেই ইনশাআল্লাহ। কারণ আমার জানা মতে কোনো ভালো কাজে, কোনো শুভ কাজে, কল্যাণমূলক কাজে উদ্যোগ নেওয়া হয়েছে আর সে উদ্যোগটা ব্যর্থ হয়েছে এরকম নজির কিন্তু খুব একটা নেই। কারণ ভালো কাজে, সৎ কাজে, জনকল্যাণমূলক কাজে সকলের একটা একতা থাকে, ঐক্যবদ্ধ শক্তি থাকে, একটা দৃঢ়তা থাকে। এই দৃঢ় শক্তির কারণেই কিন্তু যে লক্ষ্য নির্ধারণ করা হয় সে লক্ষ্য অর্জিত হয়, টুডে অর টুমরো। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সম্মানিত সভাপতি মহোদয়কে আশ্বস্ত করতে চাই, আপনি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই লক্ষ্য অর্জনের জন্য আপনার পাশাপাশি আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নিরন্তর সহযোগিতা আমরা করব, সকল ধরনের সহযোগিতা সাহায্য আমরা করব। কারণ মাদক সমস্যা এমন একটা সমস্যা, এত তীব্র একটা সমস্যা এবং গত 30-40 বছরে এই সমস্যাটা এত গভীরে পতিত হয়েছে যে শুধুমাত্র আমরাও জানি, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা এটা নির্মূল করা সম্ভব নয়, তেমনি আপনারাও এককভাবে পারবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সঙ্গে থাকবো, আপামর জনসাধারণ আপনাদের সঙ্গে থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের কাজটা বা আপনাদের লক্ষ্য যেটা নির্ধারণ করেছেন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। অনেকদিন পরে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিঃশ্বাস করছি, আপনারা জানেন, আমরা সবাই জানি। গত 1.5 বছরের মহামূল্যবান সময় আমরা হারিয়েছি।
এই 1.5 বছর আমরা বলতে গেলে 4 দেয়ালের মধ্যে আবদ্ধ ছিলাম। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি। ব্যবসা বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব কিছু স্থবির হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। গত 15-20 দিন আগে থেকে আমাদের লকডাউন উঠে গেছে। এরপরে আমরা স্বাভাবিকভাবে এখন চলাফেরা করার চেষ্টা করছি, যদিও পুরোপুরি এই করোনা মহামারী নিয়ন্ত্রণ হয়নি। তারপরেও এখন এমন একটা পর্যায়ে এসছে যে আমরা এখন আমাদের কাজকর্মগুলো স্বাভাবিকভাবে করতে চাচ্ছি, এবং সেই সুবাদেই আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে আমি মনে করি। শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ব্যবসায়ীরা তাদের কার্যক্রম আবার শুরু করতে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থাও মোটামুটি স্বাভাবিক হচ্ছে। কিন্তু 1.5 বছরে আমরা যা হারিয়েছি এটা পূরণ করতে আমরা মনে করি অনেক সময় লাগে। আমাদের জীবন কিন্তু একটা জায়গার মধ্যে কনফাইন হয়ে গেছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি শুধুমাত্র একটা গোষ্ঠী বলে আমরা মনে করি। সে কোন গোষ্ঠী? মাদক ব্যবসায়ীরা, মাদক সন্ত্রাসীরা। কারণ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন, আমরা যারা কর্মরত আছি, তারা কিন্তু লকডাউনের মধ্যেও সজাগ ছিলাম, সতর্ক ছিলাম। আপনারা দেখেছেন যখন লকডাউন ছিল তখন সাধারণ জনগণ কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। তারা বের হলে তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আপনি বাজারে দিয়ে যে যাচ্ছেন তখন আপনাকে যুক্তি উপস্থাপন করে আপনাকে বাজারে যেতে হবে। সেই সময় এই মাদক সন্ত্রাসীরা, মাদক ব্যবসায়ীরা, তারা অর্থের লোভে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু স্বাভাবিকভাবে তাদের এই অপকর্মটা চালিয়ে যেতে না পারলেও সীমিত পরিসরগুলো তারা চালিয়েছে। আমাদের এই যুব সমাজের কাছে যারা মাদকের প্রতি আসক্ত হয়েছে, মাদকে যারা অভ্যস্ত হয়ে পড়েছে, সেই সমস্ত নিরীহ ছেলে মেয়েদের কাছে বা সেই সমস্ত আসক্ত ব্যক্তিদের কাছে তারা নিজেরা ঝুঁকি নিয়ে হলেও মাদক পৌঁছে দিয়েছে। আমরা যে সমস্ত সংবাদগুলো পেয়েছি, ইন্টেলিজেন্সের ভিত্তিতে জানতে পেরেছি, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। থানায় অনেক মামলা হয়েছে। এতেই প্রমাণিত হয় যে মাদক সন্ত্রাসীরা আমাদের জীবন একটা কক্ষের মধ্যে কিংবা একটা বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে গেলেও তারা কিন্তু তাদের কর্মকাণ্ড মোটামুটিভাবে চালিয়ে গেছে। তাদের প্রতিরোধ করতে হবে, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, তাদেরকে থামিয়ে দিতে হবে। আর সেটা করতে গেলে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা আপামর জনসাধারণের শক্তি দরকার, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সমাজকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যেভাবে উদ্যোগ নিয়েছেন, আমরা মনে করি যে আপনাদের এই যে আলোচনা অনুষ্ঠান হচ্ছে, এটা মাদক নির্মূলে প্রতিষ্ঠিত যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন, হার্ম রিডাকশন। সাপ্লাই রিডাকশন হচ্ছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা, আইন প্রয়োগের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসা, জেল জরিমানা করা। ডিমান্ড রিডাকশন হচ্ছে যারা আসক্ত হয়েছে কিংবা যারা আসক্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে মাদক সম্পর্কে নেতিবাচক ক্ষতিবাচক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া, যাতে করে যারা নিচ্ছে যারা সচেতন তারা ভুল বুঝে যাবে, তারা সঠিক পথে ফিরে আসবে, সেই ধারণা দেওয়া। আর একটা হচ্ছে হার্ম রিডাকশন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আসক্ত হয়েছে, তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া। তো আপনারা যেটা করছেন সেটা একটা কৌশলে আপনারা কাজ করছেন, এইটাই আপনারা করবেন। এর পাশাপাশি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী আছি, মাদকের বিরুদ্ধে আমরা যারা আইনগত ব্যবস্থা নিচ্ছি, আপনারা আপনাদের এই ডিমান্ড রিডাকশনের কার্যক্রমের বাইরে আমাদেরকে একটু সহযোগিতা করুন। আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের আলাদা কৌশল আছে, আমাদের ধরন আছে, আমাদের পদ্ধতি আছে। এরপরেও আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই যে আপনারা এই যে সমস্ত ব্যক্তিবর্গ আপনাদের কথা শুনবে না,
আপনারা যে উদ্দেশ্যে এই যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন সুন্দরভাবে তাদের বোঝাচ্ছেন, তারা শুনবে না, তাদের নাম ঠিকানাগুলো আমাদেরকে আপনারা একটু দেন। আমাদের কাছেও তালিকা আছে, এরপরও আমাদের তালিকার বাইরে যদি আপনারা দেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং কঠোরতম ব্যবস্থা নেব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু আগের মতো আর নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনেক সমস্যা, অনেক সীমাবদ্ধতা ছিল। গত 8-10 বছরে এই সদস্য সরকার নজর দিয়েছে এবং অনেক কিছু করেছেন। আমরা আগের তুলনায় অনেক সক্ষমতা অর্জন করেছি, অনেক সরকার আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, আমাদের লোকবল অনেক বেড়েছে, আমাদের লজিস্টিক সাপোর্ট এসেছে, কাজ করার মতো অন্য অন্য যে সমস্ত সাপোর্ট লাগে সেগুলো কিন্তু আমাদের এখন আছে। আমরা কিন্তু এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এখন শুধু দিনে নয়, দিনে রাতে যে কোনো সময় কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। আমরা আধুনিক যে সমস্ত সাপোর্ট আছে সেই সমস্ত সাপোর্টের সহযোগিতা নিচ্ছি, ডিজিটাল যন্ত্রপাতি সহযোগিতা নিচ্ছি। সুতরাং তাদেরকে আমাদের ধরতে খুব একটা সমস্যা হবে না। শুধু আপনারা তাদের নাম ঠিকানা দেন, যদি পারেন কখন কে মাদক নিয়ে আসলো, কোথায় রাখলো, যদি জানতে পারেন আমাদেরকে একটু জানান। এটা আপনাদের ফিজিক্যালি যেতে হবে, যে আমাদের কাছে আসতে হবে না। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের নাম্বার আছে, যোগাযোগের সব কমিউনিকেশন সব ব্যবস্থা সেখানে আছে, অথবা মোবাইল নাম্বার আমাদের সব জায়গায় আছে। মোবাইল নাম্বারে আপনারা আমাদের মেসেজ করে দেন, আমরা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। মাদক যারা এখানে প্রবীণ ব্যক্তিত্ব আছে তারা জানেন যে এই মাদকের অপব্যবহারটা আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, এর অপব্যবহারটা অনেক আগে থেকে প্রাচীন থাকে, আদিকাল থেকেই আছে। আদিকাল থেকেই মানুষ এর ব্যবহার করতো বিভিন্ন পূজা পার্বণ, আচার অনুষ্ঠান, বিনোদনে। মদ, গাঁজা, ভাঙ, দোচুয়ালি, এগুলো মুরব্বীরা জানেন, এই সমস্তগুলো কিন্তু অপব্যবহার ছিল। এই জন্য মদ গাঁজা ব্যবহার হতো 1970 সালের কাছাকাছি সময় এই সমস্ত মাদকই ছিল এবং এগুলো খেত সাধারণত একটু বয়স্ক মানুষ কিংবা নিচের লেভেলের মুসলিম মেথর কিংবা যারা ওই যে সাধক টাইপের কিংবা বাউল টাইপের, এনারা কিন্তু গাঁজা গাঁজা এগুলো খেতেন। তখন কিন্তু এতটা সমাজে নেতিবাচক প্রভাব পড়েনি। ওই সময় মাদক আবার সরকারিভাবে এটা বৈধ ছিল এবং সেখান থেকে কিন্তু রাজস্ব আদায় হতো এবং বড় একটা অ্যামাউন্ট সেখান থেকে আসতো। কালের পরিক্রমায়, সময় পরিবর্তনে এই মাদক কিন্তু যে বয়সের মানুষ এই সময় খেত, যারা খেত তাদের বাইরে এসে তাদের পাশাপাশি যুব সমাজে কিন্তু এর অপব্যবহার করা শুরু করবে এবং তখন থেকেই কিন্তু সমাজের এক নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে এবং নতুন নতুন মাদকের আবির্ভাব হয়েছে। ওই যে বললাম যে আবহমান কাল থেকে শুরু করে 70 দশকের কাছাকাছি সময় মদ গাঁজা ভাঙ এগুলো খেত। এরপরে আস্তে আস্তে মৃত সংযোগী সুরা, যারা মরণের তার আপনার নাম জানেন, এটা ছিল বলবর্ধক আপনার টনিক সিরাপ। এই সিরাপ একসময় কিন্তু মানুষের ঔষধ হিসেবে ব্যবহার করতো এবং যথেষ্ট উপকারী ছিল এই ঔষধটা। পরবর্তীতে যখন ইয়াং জেনারেশন এর অপব্যবহার শুরু করা করলো, এটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এরপরে 80 দশকে ওই মাদকগুলোর পাশাপাশি মদ গাঁজা ভাঙ এগুলোর পাশাপাশি আসলো আপনারা জানেন হেরোইন এবং ফেন্সিডিল। এইগুলোই খাওয়া শুরু করতে হচ্ছে আপনার ইয়াং জেনারেশন এবং সমাজে মারাত্মক একটা প্রভাব শুরু করতে। এরকম কিছুদিন পর পর আপনার নতুন নতুন মাদক আসছে এবং সেটা সমাজে ছড়িয়ে যাচ্ছে। এরপরে আসলে আপনারা এখন জানেন যে ইয়াবা নামক মাদক, যে মাদকটা অ্যাম্ফেটামিন থেকে তৈরি, অত্যন্ত ক্ষতিকর এবং ভয়ঙ্কর একটা মাদক, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে, মিয়ানমার থেকে আসে। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছি এই মাদকটা বন্ধ করার জন্য। মিয়ানমারের সাথে প্রায় প্রতি বছরই বাইলেটারাল টক হয়, কিন্তু ওনাদের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। এটাই যা সমস্যা, কারণ এটা বন্ধ করতে গেলে প্রকৃতপক্ষে উৎস যেখানে আছে, জেনারেল যেখানে হয়, উৎপাদন যেখানে হয়, সেখানে বন্ধ করা দরকার। তবে আমরা হতাশ হতে চাই না। সরকার অত্যন্ত সতর্ক আছে এবং এই ব্যাপারে কাজ করছে। মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করা যায় ইনশাআল্লাহ তাদের বোধোদয় হবে। তাদের জেনারেশনে যখন এভাবে আসক্ত হবে তখন নিশ্চয়ই তারা ব্যাপারে বন্ধ করার প্রয়াস নিয়ে নেবে। আমরা এরপরে এখন যে মাদকগুলো ব্যবহার হচ্ছে আপনারা জানেন, আরো নতুন নতুন কিছু মাদক এসছে। এটা কিন্তু আমাদের যুব সমাজের চাহিদার কারণে।
যেমন ক্রিস্টাল আইস নাম শুনেছেন, পত্রপত্রিকা হয়ে দেখেছেন, ক্রিস্টাল আইস, এলএসডি, তারপরে আপনার ক্যানাবিস ব্রাউনি কেক, সীসা, খাট, এই সমস্ত নানা ধরনের মাদকদ্রব্য চলে এসছে। এই যে ক্রিস্টাল আইস, এটাও কিন্তু অ্যাম্ফেটামিন থেকে তৈরি, এবং এই মাদকটা ইয়াবার অনেক অনেক ভয়ঙ্কর, অনেক ক্ষতিকর। ইয়াবার প্রায় 20 থেকে 25 গুণ বেশি পোটেন্ট এবং এরা শক্তি বেশি। অল্প সামান্য কিছু নিলে কিন্তু নেশার চূড়ান্তে চলে যায়। এটাও মিয়ানমার থেকে আসছে, এবং যে সন্ত্রাসীরা মাদক ব্যবসায়ীরা ইয়াবার ব্যবসা করতো তারাই কিন্তু এখন ইয়াবার পরিবর্তে আইস দেশে পাচার করে নিয়ে আসে। এবং সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো এই মাদক, এই ভয়ঙ্কর মাদকের ক্রেতা বা গ্রহীতা ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা, এবং তাদের ক্রেতা কিন্তু হচ্ছে সমাজের উচ্চ পর্যায়ের খুব বিত্তশালী সন্তানেরা, বিত্তশালী পরিবারের সন্তানেরা। ইতিমধ্যেই অনেকগুলো চালান ধরা পড়েছে। প্রথম এই মাদক ধরা পড়ে 2019 সালে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মাদক প্রথম ধরেছিল এবং একটা ফ্যাক্টরি আবিষ্কার করেছে। সেটা হলো আপনার জিগাতলাতে 2019 সালের বিষয়টা। আমি একটু ধারণা নিতে চাই যে কোন পর্যায়ে কোন শ্রেণীর মানুষ এই মাদকগুলো, ওই মাদক নিচ্ছে বা খাচ্ছে। আমরা যে আসামিকে ধরেছিলাম, সেই আসামির বংশ পরিচয় বা ফ্যামিলির পরিচয় ছিল এরকম। ওনার নাম ছিল আসিফ মোহাম্মদ খালেদ। অত্যন্ত ব্রিলিয়ান্ট, অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। উনি মালয়েশিয়ার একটা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনের সাবজেক্টের উপর পড়াশোনা করে এসেছিলেন। অত্যন্ত ব্রিলিয়ান্ট মেধা ছিল। ওনার বাবা ছিলেন বইয়ের থেকে পড়াশোনা করাচ্ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। উনি অবসরে গিয়েছিলেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব। ওনার যাকে ধরেছিলাম তার বড় ভাই আমেরিকাতে পড়াশোনা করেছেন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন, সেখানে সেটেল হয়েছেন। বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বায়োকেমিস্ট্রিতে, পরে তিনি আমেরিকাতে সেটেল হয়েছেন। এই মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসে নিজের জ্ঞান, গরিমা, বুদ্ধিবৃত্তি এগুলো সব কাজে, জনকল্যাণমূলক কাজে না করে মাদক তৈরির জন্য উনি একটি ল্যাব তৈরি করেছিলেন। ওনার ছোট বোন চীনে পড়াশোনা করেছেন, ডাক্তারি পড়াশোনা করে সেটেল হয়েছেন। ওনার ছোট ভাই নর্থ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়াশোনা করছিলেন। ওনার চাচা 1969 সালে যে বনাঞ্চলে নিহত হয়েছিলেন আসাদ, উনি হচ্ছেন তার চাচা, এই মাদক ব্যবসায়ের চাচা, সেই আসাদ ওনার চাচা। ওনার চাচা ছিলেন হচ্ছে ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রিন্সিপাল। এই সেই ছেলে, মেধাবী ছেলে, যার বাবার সঙ্গে কথা হয়েছিল। এই ছেলে জীবনে কখনো দ্বিতীয় স্থান অধিকার করেন নাই, প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছেন। এই পরিবার আর এইরকম মেধাবী একজন সন্তান, সে শুধু মাদক নেয় নাই, মাদক ব্যবসার সঙ্গে জড়িত না। সে কিন্তু নিজে মালয়েশিয়া থেকে মাদক উৎপাদন করার কৌশল শিখে এসে জিগাতলাতে তার নিজস্ব 6তলা বাড়ি ছিল তাদের, সেই 6তলা বাড়ির নিচে আপনার বিশাল একটা রুমে ল্যাব স্থাপন করেছে। এবং সেই ল্যাবে এমন কোনো মানে ওই ক্রিস্টাল আইস তৈরি করার জন্য যা দরকার, যে সমস্ত মেশিনারি দরকার, যন্ত্রপাতি দরকার, ল্যাবে যে সমস্ত সুযোগ সুবিধা দরকার, সব কিছুর আয়োজন করেছিলেন। সব উপাদান সেখানে ছিল। সেখানে আপনার ডিজিটাল তালার ব্যবস্থা ছিল। আমরা যখন যাই তখন তালা খুলতে না পেরে তারা ভেঙে ভিতরে ঢুকতে হয়েছিল। ঢুকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতবাক হয়ে গেছি, এবং তার পরিচয় যখন জানতে পেরেছি তখন আরও বেশি অবাক হয়েছে যে এত ব্রিলিয়ান্ট, এত মেধাবী একটা ছেলে, যার কাছ থেকে দেশ অনেক কিছু পাবে, সেই ছেলে আজ মাদকাসক্তি শুধু হয়নি, মাদক উৎপাদন করার জন্য সে এই ধরনের ল্যাব স্থাপন করেছে। তাকে ধরে নেওয়ার পরে তার বাবা শুনে আমাদের অত্যন্ত ব্যক্তিত্ব, তিনি এসে তার এত মেধাবী সন্তানের হাতে হ্যান্ডকাপ করা দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি, বহু করে কান্না করে দিয়েছেন, অদর ধারায় কান্না করেছেন। তিনি আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, বলেছেন যে দেখেন, আমরা শুনেছি যে সমস্ত ছেলে পেলে লেখাপড়া একটু দুর্বল, পিছিয়ে পড়া,
তারা হয়তো পরীক্ষায় পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করতে পারে না, কিংবা যারা অভাবগ্রস্ত তারা চাকরি বাকরি পায় না, হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়। কিন্তু আমার পরিবার তো এরকম নয়, এর কোনোটাই নয়। তাহলে কি আমার ভাগ্যের দোষ নাকি সমাজের অবক্ষয়? আমরা বলেছি হয়তো সেটাই আমাদের সমাজের অবক্ষয়। কিন্তু আমি এই উদাহরণটা দিলাম। এরপরে অতি সম্প্রতি আপনার টেলিভিশন এবং পত্রপত্রিকায় দেখেছেন, আমরা গত মাসে এই ক্রিস্টাল আইস সহ প্রায় 15-18-20 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। যে আসামিগুলো প্রত্যেকেই সচ্ছল পরিবার এবং প্রত্যেকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তারা প্রত্যেকে হয় সিএনএর ব্যবসায়ী, না হলে গার্মেন্টস ব্যবসায়ী, না হলে এই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়ী, না হলে বাবা প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর, না হলে বাবা অনেক বড় সরকারি কর্মকর্তা। এবং ম্যাক্সিমাম ছেলে এবং মেয়েরা আমেরিকা, কানাডা, ইউরোপ থেকে পড়াশোনা করে এসে উচ্চ ডিগ্রি নিয়ে এসে। বিশ্বাস করা যায় না যে এই সমস্ত ছেলে পেলে, এত মেধাবী ছেলে পেলে এভাবে উঠে যাচ্ছে, এইভাবে তার সর্বনাশ দেখে নিয়ে এসে নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমি উদাহরণটা দিলাম এই কারণে যে এখন এই যে সেই আগে যারা মাদক নিত সেই পর্যায় আর এখনকার পর্যায়টা এক নয়। আমার মনে হয় যে বাংলাদেশে আমরা বোধহয় একটু বেশি আবেগপ্রবণ এবং নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হই এবং দ্রুত খুব বেশি আকৃষ্ট হয়ে যায়। অন্যান্য দেশে মাদক উৎপাদন, যেমন আমার পাশের দেশ ইন্ডিয়াতে অনেক মাদকী উৎপাদন হয়, মিয়ানমারে অনেক মাদক উৎপাদন হয়। ইন্ডিয়া থেকে প্রচুর বন্যার পানির মধ্যে ফেন্সিডিল আসে, কিন্তু ইন্ডিয়ার ছেলেপেলেরা কিন্তু ফেন্সিডিল তেমন একটা খায় না, খুব রেয়ার, খুব কম। মিয়ানমারে আমরা খোঁজ নিয়েছি, সেখানকার ছেলেপেলে ইয়াবা কিন্তু খায় না। আমার দেশে এমন কেন হবে? এবং নতুন নতুন মাদক যখন আসে তখন মনে হয় মণিপুরের মতো আমাদের যুব সমাজ ঘুমে খেয়ে পড়ে। এই মানসিকতা পরিবর্তন আনতে হবে, দৃষ্টিভঙ্গির চেঞ্জ আনতে হবে। আমরা এখন সময় অনেক বদলে গেছে, যুব সমাজকে বুঝতে হবে দেশ আর সে আগের অবস্থায় নেই। এই দেশ তাদের উপরে নির্ভর করছে। আজ থেকে 10 বছর আগেও দেশের যে অবস্থা ছিল আজ কিন্তু সেই অবস্থানে নেই, অনেক উন্নতি লাভ করেছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, বর্তমান প্রধানমন্ত্রীর কৌশল এবং সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দেশ আজ কোথায় গেছে। পৃথিবীর বড় বড় বাধা নেতারা বাংলাদেশের প্রশংসা করছে। অর্থাৎ বাংলাদেশ এখন উন্নয়নের সড়কে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই গতি থামানো যাবে না। এই গতি যাতে স্থিরিত না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকে কাজ করতে হবে। এই যুব সমাজকে বুঝতে হবে যে এই যুব সমাজের উপরেই ভবিষ্যৎ নির্ভর করছে। তারা এই দেশের ভবিষ্যৎ, তারা এই দেশের সমৃদ্ধি, তারাই এই দেশের উন্নতি। আমরা চেষ্টা করলে হবে না, কারণ আপনি লেখাপড়া শিখেছেন, আপনি জ্ঞান অর্জন করেছেন, আপনি ভালো এবং মন্দ পার্থক্য করে শিখেছেন, কোনটা গ্রহণ করলে ভালো হবে সেটা শিখেছেন, অর্জন করলে কোনটা ভালো হবে সেটাও শিখেছেন। এখন আপনাকে আমরা কিভাবে বুঝাবো যে মাদক আপনি নিয়ে না মাদক ক্ষতিকর? আপনাকেই বুঝতে হবে। আমরা ধারণা দিচ্ছি, আপনারা শুনবেন, আপনারা বুঝবেন এবং ভালো এবং মন্দ পার্থক্য করে আপনারা সিদ্ধান্ত নেবেন। যে সর্বনাশটা ইতিমধ্যে হয়ে গেছে, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে পড়েছে। আমরা চাই সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সমস্ত সোনার ছেলেদেরকে সুপথে ফিরিয়ে আনতে, সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের সমাজকে মাদকমুক্ত, সুন্দর, সুস্থ এবং তাদেরকে সুন্দরভাবে বেড়ে ওঠার, নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ তাদেরকে তৈরি করে দিতে হবে। এখন বাংলাদেশ ডেমোক্রেটিক ডিভিডেন্ড অর্থাৎ বয়স কাঠামোর সুবিধা ভোগ করছে। আপনার সবাই জানেন বয়স কাঠামোর সুবিধা, এটা হলো যুব সমাজের জয়গান। অর্থাৎ বাংলাদেশে এখন যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার 3 ভাগের 2 ভাগ এখন কর্মক্ষম, 1 ভাগ হচ্ছে নির্ভরশীল অন্যের উপর। অর্থাৎ আজ থেকে 8-10 বছর পূর্বেও কিন্তু আমাদের এই সুযোগটা ছিল না। এই 10 বছরের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা এসছে এবং এখন যে উন্নয়নের ধারা বা উন্নয়নের পর্যায়ে যেটা মাত্রা আমরা দেখছি সেটা কিন্তু এই ডেমোক্রেটিক ডিভিডেন্ডের কারণে। অর্থাৎ বয়স কাঠামোর পরিবর্তন, এই বয়স কাঠামোর পরিবর্তনটা আমাদের সামনে অনাবিল সুযোগ এনে দিয়েছে। আর একেই বলা হচ্ছে ডেমোক্রেটিক ডিভিডেন্ড। এই বয়স কাঠামোর সুযোগকে অর্থনৈতিক ডিভিডেন্ডে আমাদের পরিণত করতে হবে।
অর্থাৎ একে কাজে লাগাতে হবে। এই যুব সমাজকে কাজ করতে হবে। পৃথিবীর যত দেশ এই সুবিধাটা পেয়েছে, বয়স কাঠামোর সুবিধা পেয়েছে, প্রত্যেকটা দেশে কিন্তু যুব সমাজই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে গেছে। তারা কাজ করেছে, তারা উন্নয়নের পথে কিভাবে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, সরকারকে সহযোগিতা করেছে। আমাদের এই যুব সমাজকেও কিন্তু সেই প্রত্যয়ী হতে হবে, তাদেরকে কাজ করতে হবে। আর এই সুযোগ, এই বয়স কাঠামোর সুযোগ কিন্তু বেশি দিন থাকে না। ইতিহাস থেকে আমরা দেখেছি বা দেখা যায় যে এই ধরনের সুযোগ 30 থেকে 35 বছর স্থায়ী থাকে। পৃথিবীর যত উন্নত দেশ এই সুবিধা পেয়েছে, তারাও কিন্তু সেটাই পেয়েছে। এরপরে ধীরে ধীরে কিন্তু এটা আবার উল্টো দিকে যাবে। এই 30-35 বছরের মধ্যে আমাদের দেশকে কিন্তু উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে হবে, সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে। ইতিমধ্যেই আমাদের দেশ উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার চূড়ান্ত সুপারিশ আমরা পেয়েছি। 2031 সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয় যেতে চাই। 2041 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা সমৃদ্ধ দেশে পরিণত হতে চাই। তাহলে এটা কারা করবে? এটা করবে যুব সমাজ, আমাদের দেশের তরুণ সমাজ। আপনারা দেখলে লক্ষ্য করবেন, গত কয়েক বছরে কিন্তু আমাদের দেশের প্রবীণ মানুষের সংখ্যা ইতিমধ্যে বেড়ে গেছে। আগের তুলনায় কিন্তু তাদের বয়স্ক মানুষ কিন্তু বেশি হয়ে গেছে আমাদের দেশে। ধীরে ধীরে কিন্তু এটা ধরেই থাকবে, এটা কিন্তু চলতেই থাকবে। জাতিসংঘের জনসংখ্যা কাঠামোর প্রক্ষেপণ থেকে দেখা যায় যে যেভাবে চলছে বাংলাদেশ বর্তমানে, এভাবে যদি চলতে থাকে 2025 সালে কিন্তু এই বয়স্ক লোকের সংখ্যা, প্রবীণ লোকের সংখ্যা কিন্তু প্রতি 10 জনে একজন হবে। 2050 সালে প্রতি 5 জনে একজন হবে। তো সেই সময় যে অবস্থাটা দাঁড়াবে সেটা হলো যে এই প্রবীণ লোকদেরকে কিন্তু তাদের কিন্তু ভরণ পোষণ আমাদেরই করতে হবে। অর্থাৎ তখন ধীরে ধীরে কর্মক্ষম লোকের সংখ্যা কমবে, নির্ভরশীল লোকের সংখ্যা কিন্তু বাড়বে। নির্ভরশীল লোকের সংখ্যা ঘেটে এমন পর্যায়ে যাবে যখন কিন্তু তাদের ঘাটটা বহন করতে যদি দেশ উন্নত না হয়, সরকারের হিমশিম খাবে। আমেরিকার মতো উন্নত দেশ কিন্তু হিমশিম খাচ্ছে এই প্রবীণদের ব্যয়ভার বহন করতে। কারণ প্রবীণরা যখন তাদের বয়স করে প্রবীণ হয়ে যায়, তখন তাদের আয়ের ইনকাম সোর্স থাকে না, তখন তাদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল থাকে, তাদের স্বাস্থ্যগত অনেক জটিলতা তৈরি হয়, তাদের চিকিৎসা দিতে হয়, অনেক ব্যাপার স্যাপার থাকে। তো আমরা চাই আর না চাই, এই যে আগামী 20-25-30 বছরে কিন্তু এখন যেরকম বয়স কাঠামো সুবিধা আছে, অর্থাৎ কর্মক্ষম লোকের সংখ্যা এখন বেশি আর নির্ভরশীল লোকের সংখ্যা কম। এই সুবিধাটা কাজে লাগিয়ে দেশকে এই সময়ের মধ্যে কিন্তু আমাদের উন্নত করতে হবে, সমৃদ্ধ করতে হবে। এই কাজটা করবে নাকি? এই কাজটা করবে ইয়াং জেনারেশন, যুব সমাজ। তাদেরকে ক্রিয়েটিভ হতে হবে, সৃজনশীল হতে হবে, উন্নত দেশের